একদিন পর পর, তখন বলিয়েন, এখন দরকার আচ্ছা কি? এখন ঠিক আছে এটা নিয়ে এত ভাইয়া, ইয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমি যেটা মনে করি আর কি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। Okay, ভাইয়া একটা কোশ্চেন ছিল, করতে পারি? বলেন। সেটা হচ্ছে, আপনি ওই ফেসবুকে অ্যাডস লাইব্রেরিতে দেখিয়েছিলেন যে রবির বিভিন্ন বিজ্ঞাপনগুলো, তো ওইখানে আপনার ভিডিওগুলোতে দেখা যায় যে বিভিন্ন অ্যানিমেশন প্লে করে। এই জিনিসগুলো কিভাবে করা যায়? কোনগুলো? ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে ওই যে রবির যে আপনার অ্যাড গুলো দেয়, হুম ক্যাম্পেইন আর কি, হুম সেই অ্যাড গুলো কিভাবে করে আর কি, অ্যানিমেশন গুলো কিভাবে কাজ করে বা বানায় কিভাবে? এখন আচ্ছা, সময় সকাল ওগুলো 11টা জিআইএফ 15 অ্যানিমেশন মিনিট। সবগুলো। হ্যাঁ, হয় জিআইএফ। তারা, জিআইএফ অ্যানিমেশন। ওই আমাদের সময় দেখেন না, ঈদ আসলে আমাদের বন্ধুরা আমাদেরকে পাঠায় জি অ্যানিমেশন, জি। দেখছেন না? ওই জিআইএফ অ্যানিমেশন না, সেম। ভাইয়া এটা বানায় কিভাবে? ফটোশপ দিয়ে বানায়। ও আচ্ছা। বুঝতে পেরেছেন? বিভিন্ন সফটওয়্যার আছে ফটোশপের বাইরে আরো, ওগুলো দিয়ে বানানো যায়। আচ্ছা আচ্ছা। এমনি কি এটা ইউটিউবে কোনো মানে কি ধরনের টিউটোরিয়াল থাকে, মানে সার্চ আপনি করলে? জিআইএফ, হাউ টু ক্রিয়েট জিআইএফ অ্যানিমেশন আচ্ছা ইমেজ, আচ্ছা। জি। এটা লিখলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বলেন স্যার। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমি কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই, আমি কিন্তু ঢাকা ছিলাম, তাই না? অনেকে জানেন হয়তো, অনেকে জানেন আমি তো জি ঢাকা ভাই, আপনি ছিলাম। ঢাকায় ছিলেন, হ্যাঁ, আমি ঢাকা থেকে ট্রেনিং এ কিন্তু, ছিলেন। হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি কিন্তু আজকে সকালেই, মানে সকালে বলতে কি আমি এসে ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ, মানে আমি এসে যে কিছুক্ষণ রেস্ট করবো ওই সুযোগ পাইনি, আমি এসে ক্লাস শুরু করছি এবং মাঝখানে মানে আধা ঘন্টা আগে ওদেরকে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার আসলে শরীরটা পারতেছে না আর কি। কারণ আমি পরশুদিন রাত্রে ঢাকা গেছি, পরশুদিন রাত্রেও গাড়িতে ছিলাম, কালকে রাত্রেও গাড়িতে ছিলাম, দ্যাট মিনস আমি 2 রাত ঘুমাইনি। এবং কালকে সকালে আমি কাজ শুরু করছি হচ্ছে আপনার, পরশুদিন রওনা দিছি এখান থেকে 8টায়, গতকালকে সকালে আপনি 6:30টায় ঢাকা পৌঁছাইছি এবং 7টায় আমি আবার রুম থেকে বেরিয়েছি, বাসায় আসছি 9টায়। এর মধ্যে আর আমি আমার কাজগুলো গুছাচ্ছিলাম, কাজগুলো গুছিয়ে আমি আমার 9:15-তে গাড়ি ছিল, আমি গাড়িটা মিস করছি, আমি আবার আরামবাগ থেকে 12টায় গাড়িতে উঠছি, ওখান থেকে 12টায় গাড়িতে উঠছি, রাঙামাটি নামছি 6:30টায়। নেমে আমার কিছু কাজ ছিল, এগুলো গোছাতে গোছাতে 7:30 বেজে গেছে, এসে ফ্রেশ হওয়া, গোসল করা, এই সেই 7:30 বাজে ঘুমাইছি, ঘুমায়ে আমি 8:30টায় আবার উঠছি, উঠে 9টা থেকে ক্লাস শুরু করছি, তাদেরকে 10:30টায় ছেড়ে দিছি এবং আপনাদের সাথে 11টা থেকে ক্লাসে আবার জয়েন আসছি। মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে লাস্ট 72 ঘন্টা মানে আমি উইদাউট রোবটের মতো কাজ করতেছি, মানে খুবই টায়ার্ড। আমি ক্লাস শুরু করতেছি কিন্তু আমি আজকে জানি না কতক্ষণ ক্লাস করাতে পারবো, এই জন্য আগে দুঃখিত বা সরি বলে নিচ্ছি, কারণ আমি যে কোনো সময় ক্লাস শেষ করে দিতে পারি। না কারণ ভাইয়া, আমি যদি ঠিক আসলে, আছে, আপনার আমি আসলে বক বক করে আপনাদেরকে বিরক্ত রেস্টেরও করার দরকার চেয়ে আছে। রেস্ট নেওয়াটাকে সবচেয়ে বেশি ভাইয়া, শ্রেয় মনে করি। আপনার বেশি শরীর খারাপ অবশ্যই লাগলে অবশ্যই। আজকে ক্লাস অফ করে দেন। না না, কিছুক্ষণ করাবো ক্লাস, যেহেতু সকালের আচ্ছা বেঁচে ঠিক কিছুক্ষণ আছে, করছে, আপনার কিছুক্ষণ যেটা করুক। ভালো হয়। হ্যাঁ, কিছুক্ষণ করি, কিছুক্ষণ করার পর সেখানে একটা টপিক ধরে, ছোট একটা টপিক শেষ করে তারপরে আমি অন্য টপিকে যাবো। জি ওকে, যেটা বলছিলাম যে লাস্ট ইয়াতে আমি আলোচনা করেছিলাম, কি একটু বলবেন কাইন্ডলি আমাকে? কিওয়ার্ড প্লেনার স্যার, হুম, কিওয়ার্ড প্লেনার লাস্ট ক্লাস আলোচনা ছিল। মূল টপিকটা ধরাই যাবে না আমাকে, মূল টপিক আসেনি। আমি আপনাদের সাথে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা, ভাইয়া না আজকে আমাকে ওই বলতে যে হবে। গুগলের অ্যাড সেট করতে গিয়ে গুগলে অ্যাডসের ইউটিউবটা দেখাই দেবেন ভাইয়া। ও, আজকে ইউটিউব পার্টটা তো লম্বা হয়ে যাবে, ইউটিউব পার্টটা করতে গেলে তো আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে। মানে ভাই আপনার কিওয়ার্ড যেটা প্ল্যানার, শর্ট সরি হ্যাঁ, মনে তাহলে হয় আমি আপনাদেরকে ওটা অ্যাড একটু দেখেন। দেখিয়েছিলাম, অ্যাড দেখানোর পরে আমি আপনাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ডের মানে কোন কোন কিওয়ার্ড আমরা চুজ করতে পারি এবং কোন কিওয়ার্ডের জন্য আমাদের কি পরিমাণ খরচ হতে পারে সেটার একটা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, তাই তো? আমি ভাই বলেছিলাম শর্ট। আপনাদেরকে জি ভাই, ইউটিউবের উপর একটা জি ভাই, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় এটা দেখিয়ে দেবো বলছিলাম। এটা একটু লম্বা আলোচনা হয়ে যাবে, এই জন্য আজকে না করে আমি নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, স্টার্টিং এ নেক্সট ক্লাসে এটা করবো। আচ্ছা, তাহলে আমরা যেটা, আমি যেটা বুঝলাম, আমি স্ক্রিনটা শেয়ার করি আপনারা দেখেন।
আপনাদেরকে মনে হয় এই আলোচনাগুলো করাচ্ছে। আপনাদের সাথে মনে হয় এই আলোচনাটা চলতেছে, তাই না? পেড ক্যাম্পেইনটা একটা ইউটিউবের ভিডিও আমরা পেড ক্যাম্পেইন কিভাবে করতে পারি, তার মধ্যে ফেসবুকটা করা হয়েছে, তার মধ্যে করা হয়েছে ফেসবুক পেড ক্যাম্পেইনটা করা হয়েছে। এরপরে আপনাদের সাথে গুগল পেড ক্যাম্পেইনের মধ্যে দেখানো হয়েছে, দুইটা দেখাবো বলছি। একটা হচ্ছে কি পিপিসি অ্যাড ক্যাম্পেইনটা দেখাবো বলছি, আরটা বলছিলাম ইউটিউবের জন্য কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবো, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। আরো কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন লিঙ্কডইনও অ্যাড করা যায়, পিন্টারেস্টও অ্যাড করা যায়, টুইটারও অ্যাড করা যায়। সবগুলো দেখাতে গেলে আমাদের এই আলোচনার মধ্যেই থেকে যেতে হবে, বাইরে যেতে পারবো না। এবং এখানে আরেকটা বিষয় বলেছিলাম আমি আপনাদেরকে জাস্ট নামটা বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে কি SMM প্যানেল, বাট এটার কোনো কাজ দেখাবো না, আর এটার রেসপন্সিবিলিটি আমি নিব না। বুঝতে পেরেছেন? অনেক স্টুডেন্ট দেখা যায় কি, আমি দেখাইছি বিদেশে টাকা ইনভেস্ট করে কাজটা করতে চলে যাই, পরে আমি তো একটা কাজ অনেক সময় দেখা যায় কি, একটা কাজ যদি আমি 100% দেখাতে যাই A to Z, তাহলে দেখবেন কি আমার ওই কাজটার উপরে 1 সপ্তাহের উপরে ক্লাস নিতে হবে। এখন আপনি যতটুকু পারেন, আপনি যতটুকু জানেন, ধরুন আপনাকে যদি আমি একটা বলি, একটা টপিক নিয়ে আপনি আলোচনা, আপনার কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে পছন্দ করবেন, যে কোনো বিষয়, আপনার একাডেমিক বিষয় হোক বা যে কোনো বিষয়, কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে পছন্দ করেন, সেটা নিয়ে আপনি একদম বিস্তারিত আলোচনা করেন A to Z। A to Z বললো একটা মানুষ কিন্তু কখনো A to Z আলোচনা করতে পারে না। আপনাকে যখন আমি যত বেশি প্রশ্ন করব, তত বেশি আপনি আস্তে আস্তে আপনার টপিকটার উপর উত্তর দেবেন না? দেবেন কিনা? তার মানে হচ্ছে যদি দিয়ে থাকেন, তার মানে হচ্ছে আপনি এই টপিক সম্পর্কে আরো জানেন, কিন্তু সেটা হয়তোবা সময়ের অভাবে বলতে পারেননি, হয়তোবা ভুলে গেছেন। একটা মানুষ কখনো A to Z দিতে পারে না। ঠিক আছে ম্যাম, প্যানেলটা নিয়ে আমি আপনাকে অনেক কিছু বলতে পারি, কিন্তু তাও আমি আপনাকে A to Z বলতে পারবো না, কোনো টপিকে পারবো না। বা আমি ভুলে যাব, বা আমি এখন মনে পড়ছে না, পরে মনে পড়ছে, অথবা আমি আপনাকে শেখানোর 1 সপ্তাহ পরেই দেখবেন সবকিছু আপডেট হয়ে গেল, তখন আপনি আপডেট নিয়মে করলেন না, আমার পুরনো 1 সপ্তাহ পুরনো নিয়মে করলেন। সো এখানে যেহেতু একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, আমি বলবো যে এদিকে না যাওয়াটাই ভালো। এটা কেন বললাম, অনেকে আপনারা ফেসবুকে দেখবেন যে বলে ইউটিউবে 4000 ঘন্টা করে দিব, বলে না আপনাকে খুব কম টাকায় 3000, 4000, 5000, 6000 টাকায় করে দেবো, বলে না? একদিনের মধ্যে 2 দিনের জি মধ্যে, ভাইয়া বলে কিনা? এগুলো বলে। তারা SMM প্যানেল থেকে কিনে। বুঝতে পেরেছেন? আমি একটা দেখাবো, কিন্তু কাউকে আমি পরামর্শ দিচ্ছি না যে আপনারা এগুলো করেন, আমি আগেই বলে নিচ্ছি। যেহেতু এটা আমার লিস্টে, এটা আমি আমার প্রিমিয়াম ক্লাসের জন্য নোটটা করা। হ্যাঁ, এই নোটটা কিন্তু আমার কিছু প্রিমিয়াম কোর্স আছে, আপনাদেরকে মেবি বলেছিলাম, জানি না বলছিলাম কিনা, ওই কোর্সের জন্যই কিন্তু আমার এই নোটটা করা। সো যেহেতু ওইটা আমার প্রিমিয়াম ক্লাসের জন্য এলএডিবির মডিউলের বাইরের কিছু আলোচনা এখানে থাকতে পারে, এলএডিবির মডিউলের বাইরের কিছু আলোচনা, তো যেহেতু এটা চলে আসে, অনেকে প্রশ্ন করেন বিদায় আমি এগুলো আনসার করি। হ্যাঁ, আদারওয়াইজ এটা আমার একদম আমার প্রিমিয়াম ক্লাসগুলোর যেহেতু আমার মডিউলও নাই। আর আপনারা সবাই জানেন গভর্নমেন্ট ট্রেনিং গুলো করাতে গেলে বা গভর্নমেন্টের সাথে কাজ করতে গেলে কিছু নিয়ম কারণ কিন্তু আপনাকে ফলো করতে হয়। যেমন এখানে ভিপিএন, ভিপিএস, ক্র্যাক সফটওয়্যার, ফ্রি ট্রায়াল, এসব জিনিস নিয়ে কিন্তু গভর্নমেন্ট আলোচনা করা যায় না, কারণ যে জিনিসগুলো আনইথিক্যাল সেই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট কখনো অ্যালাউ করে না। বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে ট্রিক্স খাটিয়ে শর্টকাটে এই কাজগুলো করা হয়, সেজন্য গভর্নমেন্ট এগুলো কখনো অ্যালাউ করে না, এবং যে কোনো গভর্নমেন্ট এটা কখনো অ্যালাউ করবে না। আপনিও যখন কখনো গভর্নমেন্টের পার্ট হয়ে এই কাজটা করবেন, তখন আপনিও কিন্তু এটা কখনো অ্যালাউ করবেন না, এটা খুব স্বাভাবিকভাবে। তবে যেহেতু এটা আমার প্রিমিয়াম ক্লাসের জন্য নোটটা করা, সেই জন্য আমি কিছু জিনিস এখানে আমি নোট করার সময় আমার প্রিমিয়াম ক্লাসের জন্য একসাথে করে ফেলি, সেজন্য কিছু জিনিস এখানে রাখছি, কারণ ওখানে তো আমার আসলে কোনো রেস্ট্রিকশন নাই, আমি চাইলে যে কোনো বিষয় যে কোনো জায়গা থেকে আলোচনা করতে পারি, কারণ এটা আমার ট্রেনিং, আমার মডিউল। ওকে, তো এখানে কয়টা জিনিস একটু দেখাইনি আপনাদেরকে। আমি যদি যাই, আপনারা দেখবেন ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেখেন সেগুলোর সাথে মিলাই নেন। হ্যাঁ, আমি এখান থেকে যাচ্ছে একটা দুইটা বেছে বেছে দেখাই আপনাকে। আমি এখানে দেখেন, এটা ইউটিউবের একটা ওয়াচ টাইমের একটা প্যাকেজ সেল করতেছে, 30 দিন গ্যারান্টি, একটা ইউটিউবের ওয়াচ টাইমের প্যাকেজ সেল করব। প্রতি 1000-এর জন্য কত টাকা দিতে হবে?
$8.85। এটা বলছে কি 30 দিন গ্যারান্টি থাকবে। 30 দিনের মধ্যে এটা যদি কোনো কারণে ওয়াচ টাইম কমে যায় সে আপনাকে আবার ওয়াচ টাইমটা দিয়ে দেবে। আমরা যদি একটু চিন্তা করি কত টাকা খরচ হবে, 8.85 গুণ 4, 4000 ঘন্টায় 4 লাগবে না, গুণ আপনি 85 দিয়ে হিসাব করেন, তাহলে আপনার কত টাকা খরচ হবে? 3009 টাকা। আপনি যদি এটা এসএমএম প্যানেল থেকে কিনেন আপনার খরচ হচ্ছে কত? 3009 টাকা। আমার কথা বুঝতে পারছেন? এখন এই তো গ্যারান্টি দিচ্ছে, কমতেও পারেন। আমি তো বললাম এখানে আমি অনেক ডিপে আপনার কোশ্চেন আনসার করব না। এটা আপনাকে একটা শব্দ পেয়ে গেলেন না, শব্দটার নাম কি? এসএমএম প্যানেল। পাইছেন কিনা? এটা তো আপনি আগে জানতেন না। জি ভাইয়া পাইছি। এই শব্দটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। বেশি বলতে পারছি না, চাইলেও ইচ্ছা থাকলে অনেক কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু এগুলোই ফেসবুকে সেল হয় কত দিয়ে? 5000-6000 টাকা দিয়ে সেল হয়। তাহলে ওইখানে যে ব্যক্তিটা থাকে সে হচ্ছে একজন থার্ড পার্টি। সে এখান থেকে এসে এসএমএম প্যানেল থেকে কিনে তাকে দিয়ে দিচ্ছে। সে আর কিছু করতেছে না। আর কি কিছু করতেছে বলেন? এগুলো রোবোটিক। এটা আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম সে এনে দিবে, কিন্তু আপনি 4000 ঘন্টা দিয়ে মনিটাইজেশন পাবেন কিনা এটার কিন্তু গ্যারান্টি সে দিবে না। আমার কথা বুঝতে পারছেন? এখানে সব ডিটেলস লেখা আছে, আপনি পড়ে নেবেন। এটা আমি আর বলতে পারছি না। আমি তো আগেই বললাম যে যতটুকু আমি বলবো এর বাইরে কোশ্চেন নিতে পারছি না, দুঃখিত। হ্যাঁ, আপনি ওনাদের সাথে চ্যাট করার সুযোগ আছে। হ্যাঁ, চ্যাট করে বের করতে পারেন কথাগুলো। আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো চ্যাট করে বের করতে পারেন। আর আপনার এই প্রশ্নগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ওনারাই প্রশ্ন করবে, ওনারাই আনসার করবে। সো আপনি এগুলো ইউটিউবে পেয়ে যাবেন। আমি এটা নিয়ে এখন আনসার করছি না। ফেসবুক ক্যাম্পেইনটা আমি প্রপারলি করিয়েছি, এখানে একটু বাকি আছে, এটা শেষ করে ডান লিখে দেবো। আদার প্ল্যাটফর্মগুলো আমি সব প্ল্যাটফর্ম দেখাতে গেলে তো আর হবে না। হ্যাঁ, সব প্ল্যাটফর্মগুলো কিভাবে দেখবেন আপনি? ফর এক্সাম্পল আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে গিয়ে লিখবেন লিঙ্কডইন অ্যাড ঠিক আছে, লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। আপনি কিন্তু লিঙ্কডইনে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় এটা কিন্তু পেয়ে যাবেন। শামীম ভাই কিন্তু ওনার একটা টিউটোরিয়াল আছে, উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। ওনার টিউটোরিয়ালটা দেখে আপনি ভালোই শিখতে পারবেন, খারাপ না। হয়তো উনি এই ভিডিওটা 1 বছর বাজারে বসে আগে করেছেন, এখন হয়তো আবার টুকটাক কিছু পরিবর্তন থাকতে পারে। কাইন্ডলি একটু পরিবর্তনগুলো কি কি আছে আপনি দেখলেই বুঝবেন। কারণ আপনি আজকে যেটা টিউটোরিয়াল, আপনি 1 সপ্তাহ আগে যদি টিউটোরিয়াল দেখেন, এমন কোনো গ্যারান্টি নাই যে 1 সপ্তাহ পরে এটা চেঞ্জ হবে না। আমাকে তো বুঝতে পারছেন? এগুলো কিন্তু কি হয়ে যায়, রেগুলারলি চেঞ্জ হয়। ক্লিয়ার হয়েছেন আমার কথা? জি স্যার। এগুলো রেগুলারলি চেঞ্জ হয়। আর যেহেতু এগুলো রেগুলারলি চেঞ্জ হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে 1 সপ্তাহ আগে আমি যদি ওনার কাছ থেকে দেখে কিছু শিখি, 1 সপ্তাহ পরে যে সেটা সেম থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা চেঞ্জ হতেও পারে। সো এখানে চেঞ্জেস গুলো আপনি দেখলেই বুঝবেন। ধরুন আপনি 1 সপ্তাহ পরে ফেসবুক আসছেন, ফেসবুকে আগে ছিল হচ্ছে আপনার ক্লাসিক ভার্সন, এখন ফেসবুকের ভার্সনটা কি বলেন তো দেখি? আপনি এখন ফেসবুকে যে ভার্সনটা ইউজ করছেন এটা কি ভার্সন বলতে পারবেন? না স্যার। কেন বলতে পারবেন না? বিটা ভার্সন, বিটা। এখন আপনি ইউজ করতেছেন বিটা ভার্সন। যে কোনো আপডেট ভার্সনকে বিটা ভার্সন বলে, বুঝতে পারছেন? আর তখন পুরাতন ভার্সনটা কি হয়ে যাবে? ক্লাসিক ভার্সন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনি এখন? আচ্ছা, আমরা নতুন জিনিসটাকে কি বলি? আপডেট বলি না, এখানে বিটা বলা হবে, এতটুকু পার্থক্য, আর কিছু না। তো আপনাকে কি নতুন যে ভার্সনটা আসছে, যখন আপনার মোবাইলে বা কম্পিউটারের মধ্যে যখন ফেসবুকের ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, আপনি বুঝতে একটু অসুবিধা হয়েছে না প্রথম কোন অপশন কোথায় আছে? জি ভাই, একটু প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু আপনি যখন কয়েকবার ইউজ করছেন এই প্রবলেমটা কি আপনি আর ফেস করছেন না? তারপরে ইজি লাগে। হ্যাঁ, আপনার কাছে তখন ইউজ টু মনে হয়েছে না কয়েকবার ইউজ করার পরে? জি।
তো লিঙ্কডইনের ইন্টারফেস গুলো সেম, নট অনলি লিঙ্কডইন, মার্কেট প্লেসে যতগুলো আপনার অ্যাডভার্টাইজ মানে ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, সবগুলো ইন্টারফেস গুলো ডে বাই ডে চেঞ্জ আনবে। কারণ হচ্ছে কি জানেন, চেঞ্জ আনে আমাদের জন্য, কারণ আমরা একই ইন্টারফেস বারবার দেখে পছন্দ করি না। এক, সেকেন্ড হচ্ছে কি, যদি কোনো আপডেটের প্রয়োজন হয়, ওরা যদি মনে করে যে এই জিনিসটাকে আরো একটু ডেভেলপ করা যায়, আপডেট করা যায়, তো আপডেটটা তো আপনার জন্য ভালো, আপনি নতুন কিছু পেলেন, তো এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করতে হয়। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে লিঙ্কডইনের এটা এখানে যেটা দেখবেন, ওনার টিউটোরিয়ালটা দেখতে পারেন। আমি ওনাকে, শামীম ভাইকে এই জন্যই রেফার করবো, বিকজ উনি একটা কাজই করে শামীম ভাই, সেটা হচ্ছে উনি শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, সেটা গুগল হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, বা পিন্টারেস্ট হোক, বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, ওনার কাজই হচ্ছে একটা, সেটা হচ্ছে কি ক্যাম্পেইন করা। আর যেহেতু উনি একটা বিষয়ে স্পেশালিস্ট, সো আপনি তার কাছ থেকে আউটপুট ভালো পাবেন, এটা খুব স্বাভাবিক। বুঝতে পারছেন? আমার কাছে কেন জানি মনে হয় আমি আপনাকে এসইও ক্লাসটা মানে আমি আমার মতো করে দিতে পারি। আমি ডিজিটাল মার্কেটিং যতগুলো ক্লাস করাই, আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড হয়ে কিন্তু এসইওতে আসলে, বিকজ আমি ডিজিটাল মার্কেটিং করি, অনেক সেক্টরে কাজ করি, বা আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, পরামর্শ দেই, কিন্তু আমার নিজস্ব একটা সেক্টর তো আছে না? জি অবশ্যই। আমার এই সেক্টরটা হচ্ছে এসইও, আমি এসইওটা পছন্দ করি, এবং এটা আমি মাল্টি সার্ভিস প্রোভাইড করি, তো এটা আমার ভালো লাগে। ঠিক আপনিও যখন কোনো একটা কাজ করবেন, অনেক বড় একটা বিষয় নিয়ে কাজ করলো, আপনি দেখবেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনার ফোকাসিং পয়েন্ট থাকবে, ওটার করতে আপনি পছন্দ করেন, ওটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং ওইটার ইনফরমেশন গুলো আপনি খুব দ্রুত ক্যাচ করতে পারেন। এরকম একটা পয়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন সেই ধরনের একটা কাজ করে কে শামীম ভাই, ওনার ভিডিওগুলো দেখবেন, আপনার ভালো লাগবে। এবার আসেন, আপনি বলেন যে আমাকে তো পিন্টারেস্টে করার নাই, সেম আপনি লিঙ্কডইনের পরিবর্তে পিন্টারেস্টটা বসিয়ে নেন। আমাকে তো বুঝতে পারছেন? পিন্টারেস্টের পরিবর্তে কি করে নেবেন, লিঙ্কডইনের পরিবর্তে পিন্টারেস্টটা বসায় নেন। আপনি যদি বলেন আমি টুইটারটা করতে যাচ্ছি, হ্যাঁ, সেম ভাবে পিন্টারেস্টের জায়গায় কি করে নেন, টুইটারটা বসিয়ে নেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে আমরা এখন কি করতেছি, আমরা এখন গুগলের থ্রুতে বা ইউটিউবের থ্রুতে প্রবলেম সলভিংটা করতেছি, কারণ আপনাকে এর উপর ডিপেন্ড হতে হবে, আপনি দেখবেন বাসার কিন্তু মেয়েরা কিন্তু এখন ইউটিউবের উপর ডিপেন্ড করা শুরু করছে। আপনি খেয়াল করছেন আপনাদের বাসায় আপনাদের মা বোন বা ফ্যামিলি মেম্বাররা ইউটিউবের উপর তারা কিন্তু ডিপেন্ড করে। জি ভাইয়া, অবশ্যই। তারাও দেখবেন কোন একটা মেহমান আসলে দেখে নতুন কি রেসিপি করানো যায়, রেসিপি করা যায়। জি, টেস্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন কাকে, উপস্থাপন জিনিসটাকে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কে কত সুন্দর করে এটা প্রেজেন্টেশন করতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই না? তারপর আস্তে আস্তে টেস্ট বা অন্যান্য জিনিসগুলো। তো তারা যদি ইউটিউবের উপর নির্ভর হতে পারে, আপনার সেক্টরের সাথে যদি ইউটিউব একদম খুব কাছাকাছি জড়িত, তাহলে আপনি কোনো পারবেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। ঠিক আছে, তাহলে কাইন্ডলি এগুলো একটু করে আপনাকে একটু ইউটিউবে হেল্প নিতে হবে। এবার আসেন আমরা চলে যাচ্ছি ফ্রি ক্যাম্পেইনের দিকে। ফ্রি ক্যাম্পেইন করানোর সময় আমাদের ফার্স্ট চয়েস কে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিছু মার্কেটিং এর আলোচনা আছে, আমরা এটা আলোচনা করতে গিয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পার্টটা এখানে শেষ করে ফেলবো। আপনি আমার কথা বুঝতে পারছেন? আমরা এই জিনিসটা আলোচনা করতে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার পার্টটা শেষ করব, প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা শেষ করব। ফার্স্ট পার্টটা হচ্ছে ফেসবুক। তাহলে আমরা আজকে একটু ফেসবুক নিয়ে আলোচনা করি। আপনারা সবাই তো ফেসবুক সম্পর্কে জানেন, যদি জানেন তাহলে আলোচনা করব না। আপনারা যদি বলেন যে না একটু ফেসবুক নিয়েও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করবো। ফেসবুক আপনারা ভালো ইউজ করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। অনেকে আবার গর্ব করে বন্ধু বান্ধবের সাথে যে ফেসবুক নিয়ে এসে, ফেসবুক চালায় এত বছর ধরে, তুই আমাকে শিখাস ফেসবুক কি জিনিস, বলে না অনেকে গর্ব করে, আমি ফেসবুক চালাই 10 বছর ধরে, আমাকে শিখাস ফেসবুক কিভাবে ইউজ করতে হয়। করি কিনা আমরা এরকম, বা করতে শুনেছেন কিনা অনেকে? জি ভাই, করে অনেকে করে। হ্যাঁ, যারা এরকম করে ওদেরকে জিজ্ঞেস করবেন ফেসবুকের
কয়েকটা প্রোডাক্টের নাম বলো, তখন দেখবেন তারা ফেসবুকের প্রোডাক্ট। যেমন গুগলের প্রোডাক্ট যেমন হচ্ছে জিমেইল, ইউটিউব, এগুলো গুগলের প্রোডাক্ট না? ফেসবুকের এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলোর নাম আমরা জানিই না। যেমন আপনাদেরকে যখন আমি ফেসবুক ক্যাম্পেইন করাচ্ছিলাম, আপনারা হয়তো বা অনেকে ফেসবুক যে ইনস্ট্যান্ট অডিয়েন্স ইনসাইট নামে যে একটা অপশন আছে, এটা হয়তো বা অনেকে জানতেন না। 60 to 70% স্টুডেন্ট বা 80% স্টুডেন্ট জানতেন না এই ধরনের একটা প্ল্যাটফর্ম আছে। জানতেন আপনারা? রিসার্চ করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে? অনেকে হয়তো জানতেন না। অনেকে জানতেন না ফেসবুকে যে অ্যাড লাইব্রেরি নামে একটা অপশন আছে, যেখান থেকে কে কি ধরনের অ্যাড করছে আমরা কিন্তু এটা চাইলে দেখতে পারি। এটা অনেকে জানতেন না। আমরা জানতাম না ফেসবুকের অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, জানতাম আমরা? তো আমরা কিন্তু অনেক কিছুই জানতাম না, আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে জানা শুরু করছি। তো কখনো এটা ভাবার সুযোগ নাই যে আমরা ফেসবুক সম্পর্কে জেনে গেছি। আপনাদের নিয়ে আসলে তাহলে এইভাবে কখনো বলা যাবে না যে আমরা সবকিছুই জেনে গেছি, সবকিছুই পারি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সময় সম্ভবত ক্যাম্পেইন চালাবার সময় আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এবার এখানে আসি, এখানে এসে আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ফেসবুক পেজ নিয়ে একটু আলোচনা করি। এখানে আমার কিছু নোট আছে, নোটগুলো হচ্ছে আমার এটা আমার যে পার্সোনাল বেসের জন্য কিছু নোট আছে, এখান থেকে কিছু আলোচনা করে দেবো আপনাদের সাথে। আচ্ছা, প্রথমে আসি ফেসবুকে আমরা যে একটা পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্টে আসি, দেখি ফেসবুক সম্পর্কে আমরা কতটুকু জানি। ফেসবুকে সর্বোচ্চ কত ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় বলতে পারবেন, গুগলিং না করে? এই যে ফেসবুকে আমাদের যে বলে না স্টোরি লিখতে বলে না ফেসবুকে, এই ফেসবুক স্টোরিতে আমরা কত ক্যারেক্টার লিখতে পারি? এখানে আমরা লিখি না? আমার মাইন্ডে কি চলতেছে এখানে? এখানে আমরা কত ক্যারেক্টার লিখতে পারি বলতে পারবেন? 63,206টা। 63,206টা। আমাদের বুঝতে পারছেন? আমরা কি জানি? বলেন তো ফেসবুকে পার ডে কয়টা পোস্ট করা যায় বলতে পারবেন? আছে, আপনি যদি পার ডে 5টা করে পোস্ট করেন, ফেসবুক আপনার পেজ বলেন, আপনার গ্রুপ বলেন, এগুলোকে অন্যভাবে গুরুত্ব দেবে। কারণ আপনি ফেসবুকের কন্টেন্ট সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। কয়টা পোস্ট? 5টা। 5টা পোস্ট। আমরা কি জানতাম? জি না স্যার। তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। কন্টেন্ট মানে তো একটা লেখাও তো একটা কন্টেন্ট, একটা ইমেজ একটা কন্টেন্ট, একটা ভিডিও একটা কন্টেন্ট, একটা অডিও একটা কন্টেন্ট। এগুলোর বাইরে কি আর কিছু আছে? বুঝতে পারছেন? মানে আমরা কন্টেন্ট বলতে অনেক ভিডিও আর ইমেজকে বুঝি, লেখাটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? আর আপনার অডিয়েন্সরা সবসময় একটু খেয়াল করবেন, ধরুন আমি আপনাকে কয়েকটা কন্টেন্টের কথা বলি। আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, আপনার ফেসবুকের আমি 4টা পোস্ট নিয়ে একটু অ্যানালিসিস করি। ওকে, আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, সেখানে শুধুমাত্র লেখা আছে, দ্যাট মিনস ট্যাক্স আছে। আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যেখানে ট্যাক্স এন্ড ইমেজ আছে।
ওকে, আরেকটা পোস্ট করেছেন যেখানে শুধুমাত্র ইমেজ আছে, আরেকটা পোস্ট করেছেন যেখানে ভিডিও এন্ড ট্যাক্স আছে। ঠিক আছে, এখানে ট্যাক্সও, এখানে শব্দ, এখানে সাথে ট্যাক্স শব্দটাকে অ্যাড করতে পারে আরেকবার। বুঝতে পারছেন? আমি কয়েকটা নিয়ে একটু কথা বলি। এটা তো একবার লিখছিলাম মনে হয় না? আচ্ছা, এগুলো নিয়ে কথা বলি। ধরুন আপনি একটা ট্যাক্স পোস্ট করেছেন, আপনার মনের কোনো ক্ষোভ বা আপনার কোনো মনের কোনো আনন্দ বা আপনার মনের কোনো দুঃখ আপনি প্রকাশ করেছেন ফেসবুকের ট্যাক্সের মাধ্যমে, অথবা বাংলাদেশে আলোচিত কোনো ঘটনা নিয়ে আপনি একটু মজা করেছেন, করতে পারি না আমরা? তো এই যে ট্যাক্সটা লিখেছেন সেখানে ধরুন এক ধরনের রিচ এবং এক ধরনের লাইক আসবে। আপনি সেই ট্যাক্সের সাথে যদি ধরুন আপনি এখানে বাংলাদেশের এখন টপ অফ দ্য টাউন কি চলতেছে, নাসির চলতেছে, যাই হোক বেশি না বলি, নাসির হোসেন চলতেছে টপ অফ দ্য টাউন। এখন নাসির হোসেন সম্পর্কে আপনি একটা ওনার পক্ষে বা বিপক্ষে বা অথবা পক্ষে বিপক্ষে না কোন একটা তথ্য রেফারেন্স দিয়ে তুলে এনেছেন। পক্ষে বলা এক জিনিস, বিপক্ষে বলা এক জিনিস, আর একটা হচ্ছে রেফারেন্স দিয়ে তুলে আনা, এটা এক জিনিস। ধরুন আপনি এটা কোন একটা পক্ষে বিপক্ষে আমি যাব না, আমি ধরলাম কোন একটা তথ্য আপনি রেফারেন্স দিয়ে এখানে লিখেছেন, আর এটাতে এক ধরনের লাইক পাবেন, কারণ অনেক মানুষ থাকবে যারা পড়তে পারে না। ফেসবুকে ওরকম অনেকজন থাকে না, পড়তে পারে না। এখন সে পড়তে না পারলে সে কি লাইক দিবে বলেন? এখন সাথে যদি একটা ইমেজ দিয়ে দেন, এই লেখার সাথে রিলেটেড একটা ইমেজ দিয়ে দেন, সেক্ষেত্রে কি আপনি একটু লাইক বেশি পেতে পারেন কিনা? মানে দ্যাট মিনস আমি লাইক বোঝাচ্ছি, এখানে এঙ্গেজমেন্ট বোঝাচ্ছি। আপনি কি কিছুটা এঙ্গেজমেন্ট বেশি পেতে পারেন কিনা? আচ্ছা, শুধু যদি ইমেজ দেন সেক্ষেত্রে অনেকে ইমেজের মিনিং বুঝতে পারবে না। যে যারা পড়তে পারে তারা চিন্তা করবে তুমি ইমেজ দ্বারা কি বুঝাইছো, সে কিন্তু কনফিউজড হবে। তাহলে এই তিনটা যদি আমি আপনাকে কন্টেন্ট অপশন দিই, কোন অপশনটা বেস্ট হবে? সরি, না এটা তো বলি নাই, এই তিনটার মধ্যে বলেন। হ্যাঁ, দ্যাট মিন্স সেকেন্ড অপশন, টেক্সট এন্ড ইমেজ। কারণ এখানে কিছু যারা অডিয়েন্স থাকবে, যারা ছবি দেখে মজা পায়, তারা তো ছবি দেখে মজা পাইলো, এঙ্গেজমেন্ট বাড়লো। যারা ছবির সাথে লেখাটার একটা সমন্বয় করে দেখতে চায় কন্টেন্টটা, তারা পরিপূর্ণ জিনিসটা কিন্তু পেয়ে গেল। এখান থেকে আমরা এঙ্গেজমেন্টটা বেশি পাবো। এবার এটাকেও আপনি তিন ভাবে চিন্তা করেন। একটা চিন্তা করেন ভিডিও, একটা চিন্তা করেন ট্যাক্স, একটা চিন্তা করেন ট্যাক্স এন্ড ভিডিও। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ পাবে? ভিডিও এন্ড ট্যাক্স। ভিডিও এন্ড ট্যাক্স দুইটাকে একসাথে ইউজ করতে হবে। দ্যাট মিনস আপনি ইমেজ কন্টেন্ট ইউজ করেন আর ভিডিও কন্টেন্ট ইউজ করেন, আপনার সাথে কিন্তু খেয়াল করে দেখবেন ট্যাক্স জিনিসটা কিন্তু আপনার ভিডিও বা ইমেজের ভ্যালুটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে এবং এখানে কিন্তু একটা এঙ্গেজমেন্ট অপশন নিয়ে আসবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই পোস্টের এই জিনিসটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। আমি নোটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে একটা ফেসবুক বলি, আমি যে কোনো সোশ্যাল মিডিয়া বলি, এটা প্রাণ শক্তিটাকে, সেটা ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট যাই বলি না কেন, যেখানেই আমরা যাই না কেন, প্রাণ শক্তিটাকে এখানে অডিয়েন্স তো ঠিক আছে। অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে? কোন অস্ত্রটা ইউজ করতে হবে? আমাকে তো বুঝতে পারছেন? অডিয়েন্সদেরকে প্রাণ শক্তি, ঠিক আছে অডিয়েন্স, আমি মানলাম আপনার কথাটা। আমার মনে প্রশ্নটা করা ভুলে গেছিল, আমার এভাবে বলা দেখা ছিল, এটার
মূল অস্ত্রটা কি? অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করার মূল অস্ত্রটা হচ্ছে আমার কন্টেন্ট। এবার আসেন একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল এখন তো বুঝতে পেরেছেন কন্টেন্টটা কেমন হওয়া উচিত। এবার এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আমার যারা কলিগ আছেন ক্লাসের মধ্যে, যারা ছেলেরা আছেন তাদেরকে দিয়ে এক্সাম্পল দিই। আপনাদের মধ্যে যে কোনো একজন আওয়াজ দিলে হবে। টি শার্ট পরেন, এল সাইজের টি শার্ট পরেন কে আছে? আমি। ওকে, তাহলে আমি মনে করেন যে কোনো একজন নাম বলেন, আমি তো দেখতেছি না। মোর্শেদ। ওকে, মোর্শেদ ভাই বললাম। এল সাইজের টি শার্ট পরেন, মনে রাখবেন। হ্যাঁ, এক্সেল পরেন একজন বলেন। স্যার সুলাইমান। ওকে, সোলায়মান ভাই। আচ্ছা, ডাবল এক্সেল? এখন সময় সকাল 11:45। ডাবল এক্সেল পরে কেউ আছেন? যাই হোক, বলতেছেন না, আছেন? ভাইয়া মাঝে মাঝে পড়ি ফেরদৌস। আচ্ছা ঠিক আছে, ফেরদৌস ভাই পড়েন। আমি জাস্ট কাউকে কোনো গিফটও করবো না, কিছুই করবো না, এক্সাম্পলের জন্য বললাম। আচ্ছা, মাঝে মধ্যে যেহেতু পড়েন, এটা অপশনাল, এটাকে রাখা যাবে না, এটা বাদ দিলাম, এই দুইটাই রাখি। প্রথমটা পড়েছেন, কে পড়েছেন প্রথমটা? আমি। মোর্শেদ ভাই নাকি? জি জি। প্রথমটা মোর্শেদ ভাই পড়েছেন, সেকেন্ডটা কে পড়েছেন? সুলাইমান। সুলাইমান ভাই। আমি আপনাদের টি শার্ট দুইটাকে এক্সচেঞ্জ করে দেই। ধরুন আমি সুলাইমান ভাইকে বললাম আপনাকে এল পড়তে হবে, কোন একটা আমরা প্রোগ্রামে গেলাম, টি শার্ট বানালাম, টি শার্ট বানিয়ে সুলাইমান ভাইটা দিয়ে দিলাম আমি মোর্শেদ ভাইকে, মোর্শেদ ভাইটা দিয়ে দিলাম সুলাইমান ভাইকে। এখন সিনারিওটা কেমন হতে পারে? আমি অনেক বেশি আজকে রসাত্মক মোড়ে নাই, কারণ আমার আসলে অনেক ঘুম আসতেছে, বুঝছেন। আমি সংক্ষেপে বলি, এটা চ্যালেঞ্জ নিয়ে অনেক রসাত্মক একটা মোড তৈরি করা যায়, ক্লাসে একটা আবহাওয়া তৈরি করা যায়। এই ক্লাসটা আসলে খুব মজার একটা ক্লাস, কিন্তু এই যে আমি যে মজা করবো, আমি তো চোখে ঘুম ছাড়া কিছু দেখতেছি না। তো এই জন্য মজা একটু বেশি করতে পারতেছি না, তাও একটু করে বলে নি। দুইজনকে যদি আমরা এক্সচেঞ্জ করে দেই, তাহলে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে কি দুজনের কাছে এটা অর্থহীন হয়ে যাবে অনেকখানি। দুজনের কাছে অর্থহীন হয়ে যাবে না? আমি যদি একটু করে বলি যে এক্সেল পড়ে, তাকে যদি আমি এল দিই, তার কাছে এটা বেশি অর্থহীন হয়ে যাবে। আর যে এল পড়ে, তাকে যদি এক্সেল দিই, এটা মোটামুটি সে কোন রকম চালায় নিতে পারবে না, মোটামুটি চালায় নিতে। কিন্তু সবচেয়ে অসুবিধা কার হবে? যে এক্সেল পরে তাকে যদি আমি এল দিই, তার অসুবিধা হয়ে যাবে না। আমি নাম ধরে বলছি না, তার অসুবিধা হয়ে যাবে। কিন্তু এল পরে তাকে যদি আমি এক্সেল দিই, সে মোটামুটি চালায় নিতে পারবে। ঠিক কিনা বলেন? আমার সাথে একদিন হলে মানে বলবেন, ভুল হলে বলবেন। আপনি আমাকে ভুল ধরাই দিলে আপনার সাথে আমি তর্ক করবো, বিষয়টা তা না। আমি চিন্তা করব যদি হ্যাঁ আমারটা যদি ভুল, আমি যদি মনে করি যে আমার তথ্যের মধ্যে ভুল আছে, আমি সেটা সংশোধন করে নিব। কারণ এই তথ্যটা তো আমি আরো শত শত স্টুডেন্টকে দিব। আপনার একটা সংশোধনের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল তথ্য পাওয়া থেকে বেঁচে গেল। এটাকে আমি নেগেটিভলি নিই না, আমি সবসময় পজিটিভলি নিই। এখন আমি টি শার্ট থেকে একটু বেরিয়ে আসি। হ্যাঁ, টি শার্ট থেকে বেরিয়ে আসি। ফেসবুকের কিন্তু একটা কন্টেন্ট সাইজ আছে। আমি যদি ইমেজের কথা বলি, ফেসবুকের একটা ইমেজ সাইজ আছে না? ফেসবুকের অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক জায়গায় ফেসবুকের ইমেজ ইউজ করা যায়। আপনি যদি চিন্তা করেন, একটা কভার ফটো, একটা পোস্টার, নিউজ ফিড, হ্যাঁ, একটা স্টোরি, একটা অ্যাড, সবগুলোর কিন্তু আলাদা আলাদা কি আছে, ইমেজ সাইজ আছে। আপনি যদি যেখানে, আমি একটা এক্সাম্পল আনি, যেখানে এক্সেল দরকার সেখানে আপনি দিয়ে দিয়েছেন এল, তাহলে এটা কি ফেসবুক পছন্দ করবে? জি না স্যার, পছন্দ করবে না। যদি একটু বড় দিয়ে দেন, ফেসবুক কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু ছোট দিলে সে ফেসবুক কি করবে না, পছন্দ করবে না। আমরা যখন ফেসবুকে, যখন আপনি একটা ফেসবুকে পোস্ট করবেন, পোস্ট করতে করি, এখান থেকে করি না, এটাকে কি বলা হয়, নিউজ ফিড বলা হয়, তাই না? আপনাকে দেখে নিতে হবে এই ফেসবুকের নিউজ ফিডের ইমেজ সাইজ কত। ঠিক আছে, আমি এখানে সমস্যা নেই। কত বলতেছে? 600/315। কিন্তু আমরা ফেসবুকে কোনো কিছু আপলোড করার সময় আমরা কি এই কাজটা করি কিনা? ধরুন কোন একটা বনভোজনে আমরা সবাই একসাথে যাচ্ছি, আমি আপনাদের যার যতটুকু টি শার্টের সাইজ দরকার
ওই সাইজের টি শার্ট না দিয়ে আমি আমার ইচ্ছা মতো যেমন তেমন টি শার্ট আপনাদেরকে দিয়ে দিছি, তাহলে আপনারা বনভোজনে যাচ্ছেন ঠিক, কিন্তু সবার মনে একটা রাগ একটা ক্ষোভ থাকবে কিনা? থাকবে, সত্য কথা থাকবে, এটা অস্বীকার করার কিছু নাই। আমি আপনার জায়গায় থাকলে আমিও রাগ ক্ষোভ নিয়ে কিন্তু সেই বনভোজনে যেতাম, এবং এই রাগ ক্ষোভ কিন্তু আমাদের আন্তরিকতাটুকু আসে না রাগ ক্ষোভের কারণে। আপনি কিন্তু আমার প্রতি তখন আন্তরিক হবেন না যখন আপনি আমার প্রতি রাগ হবেন। ঠিক ফেসবুকের সাথে আমরা কি করি, ফেসবুকের দরকার হচ্ছে 600/315। আমরা কি করি, আমরা যা পাই তাই দিই ফেসবুককে। এখন ফেসবুকে যখন যা পান আপনি তাই দিবেন, ফেসবুক কি ওয়েল পারফর্ম করবে কিনা? এটা খুব স্বাভাবিক। তাহলে এখন থেকে মাথায় রাখতে হবে, যখন যেখানে যে পোস্টটাই করেন না কেন, কাইন্ডলি একটু সাইজটা দেখে নেবেন যে এখানে কোন সাইজের পোস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ফেসবুক কিন্তু নিজে একটা তালিকা দিয়ে রাখছে যে কোথায় কোন সাইজের পোস্ট আপনাকে করতে হবে। যদি মোবাইল ডিসপ্লের জন্য হয় তাহলে 640/360 এখানে দিয়ে রাখছে। তা আপনি রিকমেন্ডেড একটা সাইজ আছে, রিকমেন্ডেড কভার ফটোর জন্য এটা, প্রোফাইল ফটোর জন্য এটা। হ্যাঁ, ফেসবুকে একটা রিকমেন্ডেড সাইজ দিয়ে রাখছে, এটা খেয়াল করবেন। এটা তালিকাটা ফেসবুকের যে ব্লগ আছে, হ্যাঁ ফেসবুক নিজেও কিন্তু ব্লগ লিখে, খেয়াল করিয়েন। ফেসবুকের এই ব্লগের মধ্যে গেলে আপনি কিন্তু সেগুলো জানতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? অলওয়েজ ফেসবুকের ব্লগটাকে দেখবেন। এগুলো হচ্ছে অন্য থার্ড পার্টি। হ্যাঁ, আমি থার্ড পার্টি গুলো না দেখে ফেসবুকের ব্লগটা ফলো করবেন, ফলো করে দেখবেন ফেসবুক বর্তমানে কোন আপডেটে চলতেছে। ক্লিয়ার আমার কথা? সেটা ভিডিওর ক্ষেত্রেও হতে পারে, ইমেজের ক্ষেত্রেও হতে পারে। ওকে, বুঝতে পারছেন? সেকেন্ড আসেন, সেকেন্ড হচ্ছে কি অনেকেই হ্যাশট্যাগ দেয় না। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকে পোস্ট করার সময় হ্যাশট্যাগ কিন্তু আপনার কন্টেন্টের ভ্যালু বাড়িয়ে দেবে। ধরুন আমি এখানে সার্চের মধ্যে লিখলাম ময়মনসিং, হ্যাশট্যাগ দিয়ে লিখলাম ময়মনসিং। হ্যাঁ, এখন ময়মনসিং দিয়ে হ্যাশট্যাগ কতগুলো আছে? 3100টা হ্যাশট্যাগ আছে। এই যে এখানে যে পেজটা আছে, এই পেজের সাথে কিন্তু আমি অ্যাড নাই। আপনারা যদি চাইলে খেয়াল করে দেখতে পারেন, আমি কি অ্যাড আছি? দেখেন, আমি কিন্তু এই পেজের সাথে অ্যাড নাই। তারপরেও কিন্তু এই পেজটা আমার সামনে শো করতেছে। কারণ কি বলুন তো দেখি? এখানে ময়মনসিং নামে একটা হ্যাশট্যাগ আছে। আমার কথা বুঝেছেন? কোনটা? অন্যান্য কন্টেন্টের চেয়ে এই কন্টেন্টটাকে ফেসবুক মনে করেছে তথ্যবহুল, এই জন্য আমার সামনে এটা দেখাইছে। আমার কথা বুঝতে পারছেন? এরপর এখানে আসেন, হ্যাঁ অবশ্যই আসতো। এখানে অলরেডি 3100টা পোস্ট ফেসবুক এভাবে করে দেখাচ্ছে। এনারা সবাই হ্যাশট্যাগ হিসেবে ময়মনসিংকে ইউজ করেছে। দ্যাট মিনস আপনি যদি হ্যাশট্যাগ হিসেবে কোন একটা নিউজ করেন, নিউজ নিয়ে লিখেন, ফর এক্সাম্পল নাসিরকে নিয়ে লিখতেছেন, তাহলে হ্যাশট্যাগ দিয়ে দেবেন নাসির হোসেন, হ্যাশট্যাগ দিয়ে দেবেন ক্রিকেটার, হ্যাশট্যাগ দিয়ে দেবেন বাংলাদেশ ক্রিকেট। আপনি আমার মতো বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? হ্যাশট্যাগ দিয়ে দেবেন, রাইট। ভাই প্রাইভেসি যদি ফ্রেন্ডস দিয়ে রাখি তাহলে হ্যাশট্যাগ দিয়ে কি কোনো কাজে লাগবে? কোনটা? ধর ফেসবুকে পোস্টের সময় প্রাইভেসি ফ্রেন্ডস দিয়ে রাখলাম, না তখন তো আর কোনো, শুনেন হ্যাশট্যাগ ফ্রেন্ডস না দিলেও কোনো সমস্যা নাই। যেমন উনি তো আমার ফ্রেন্ড লিস্টে নাই, উনি যে একটা ব্যক্তিগত পোস্ট করছে। ধরুন আমি একটা ব্যক্তিগত পোস্ট দেখাই, হ্যাঁ, উনি হয়তো আমার সাথে অ্যাড নাই, তারপরে উনারা বিভিন্ন গ্রুপে করছেন, তো এই গ্রুপের থ্রুতে আসছে। যেমন এটা একটা ফেসবুক প্রোফাইল, হ্যাঁ, এখান থেকে উনি পোস্টটা করেছেন, আমার সাথে তো ওনার অ্যাড নাই, তারপরে আমার কোনো শো করতেছে না। দেখেন তো। জি ভাই, পাবলিক করার জন্য। হ্যাঁ, পাবলিক করা থাকলেই হবে, কোনো সমস্যা নেই। আমার সাথে ফ্রেন্ড হোক আর না হোক কোনো সমস্যা। অনেকে আপনার পেজ চালাবেন না, পেজের মধ্যে পোস্ট করার সময় সেম ভাবে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। আমার কথা বুঝছেন? যেমন এগুলোর সাথে কিন্তু আমি অ্যাড নাই ভাই, তারপরেও শো করতেছে, কারণ বিকজ এগুলো পাবলিক পোস্ট।
সো এনশিওর করতে হবে পোস্টগুলো যেন পাবলিক হয়। তাহলে প্রথমে যেটা বললাম, পোস্টের ক্ষেত্রে ট্রাই করবেন ট্যাক্স ইমেজ বা ট্যাক্স ভিডিও। আপনার এখন প্রশ্ন আসতে পারে ট্যাক্স আর ভিডিও দুইটা দিব কিনা, দুইটা দিতে পারবো কিনা? হ্যাঁ, দুইটা দিতে পারবেন একসাথে, তিনটা একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাইজটা মাথায় রাখবেন। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ। ইমেজ সাইজটা কিভাবে মেজার করবে এটা একটু বলুন প্লিজ। ইমেজ সাইজটা হচ্ছে আপনি যদি নিউজ ফিডে পোস্ট করেন, নিউজ ফিড তো আমি দেখালাম জি জি, যে আপনারা যদি আপনার প্রোফাইল থেকে পোস্ট করেন, আমার পোস্টটা কত সাইজের এটা আমি বুঝবো কি? ওটা তো ওখানে আছে যে এই সাইজ দিতে হবে, কিন্তু আমারটা কত সাইজের হইছে? হ্যাঁ বুঝতে পারছি। আপনি ধরুন আমি একটা ইমেজ দেখাই, হ্যাঁ ধরুন এই ইমেজটা আপনি পোস্ট করবেন। আপনি এখান থেকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ইমেজটা কতটুকু সাইজের। ডিটেইলসে যায়, ডিটেইলসে গিয়ে দেখেন কতটুকু সাইজের এটা দেখতেছেন, হাইট এত, উইডথ এত দেখা যাচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সেটা হচ্ছে আমরা যে এখানে যে অফিস এসইও করি, যেখানে ওই যে আমরা যে 5 স্টার উল্লেখ করি, কপিরাইট এখানে আমাদের নাম দেই, সেক্ষেত্রে কেউ যদি আমার পিকচারটাকে আমার পেজ থেকে নিয়ে কপি করে তার পেজে দেয়, সেক্ষেত্রে কি আমাদের ওই যে কপিরাইট, আমি যে 5 স্টার দেন আমরা কিছু ট্যাগ ইউজ করি, কপিরাইটের জন্য আমাদের নাম দেই, পেজের নাম ইউজ করি, তো সেক্ষেত্রে কি ওগুলোও থাকবে ওদেরটাতে, নাকি ওদেরগুলো হয়ে যাবে কনভার্ট হয়ে? না, ওটা অন্য যদি চেঞ্জ না করে ওনারটা থাকবে। ওকে স্যার, ঠিক তুমি আছে। চাইলে চেঞ্জ করতে পারবে। এটা চেঞ্জ করার জন্য অবশ্যই জেপিজি ফরম্যাটে আসতে হবে। ধরুন এই ইমেজটা চেঞ্জ না করার কোনো অপশন নেই স্যার? না, চেঞ্জ করতে পারবে উনি। যদি ওনারটা পিএনজি ফরম্যাট, আপনারটা যদি পিএনজি হয় উনি করতে পারবে না, ওনাকে আবার পিএনজিটাকে জেপিজি তে কনভার্ট করতে হবে, তারপরে করতে স্যার পারবে। পিএনজি তে তো হয় না স্যার, পিএনজি তে তো স্যার ইয়া হয় না আমি স্যার। বললাম তো, আপনি আপনার ইমেজটাকে জেপিজি করে, জেপিজি তে এসইউ করে পিএনজি তে কনভার্ট করে দেন না, তাহলে তথ্যগুলো থেকে যাচ্ছে না। ওকে স্যার। এরপরে কেউ যদি সেই পিএনজিটাকে আবার আপনার পিন দেওয়া পিএনজিটাকে করতে চায়, তখন তাকেও আবার জেপিজি তে কনভার্ট করতে হবে। জি স্যার, ওকে। হ্যাঁ, যেমন দেখেন এটার হাইট ওয়েট 1230 না, কারণ এটা ফেসবুকের জন্য একদম পারফেক্ট সাইজ না। তো পারফেক্ট সাইজ না হলে কি করবেন, এটাকে যদি সঠিক সাইজ আনতে চান, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে কিন্তু আছে এডিট অপশন আছে, এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে রিসাইজ অপশন আছে, পিক্সেলে দিবেন, টিক মার্কটা উঠাই দিবেন, দিয়ে এখানে সাইজটা দিয়ে দেবেন, হাইট উইডথটা দিয়ে দেবেন, তাহলে দেন সেভ করে ফেলবেন। বুঝতে পারছেন? তবে আমি একটা বিষয় বললাম, ফেসবুক যে সাইজটা দিয়েছে তার থেকে বড় সাইজ ইউজ করলে কোনো সমস্যা হবে না, কিন্তু ছোট সাইজ ইউজ করা যাবে না। হ্যাঁ, এখানে একটা রেশিওর বিষয় আছে, এটা আমি বললাম না। এখানে আপনি যখন যাবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে রেশিওর বিষয়টা বলে দেবে, যে কত বাই কতটুকু রেশিও আপনাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি হ্যাশট্যাগের বিষয়টা বললাম, সাইজের বিষয়টা বললাম, কন্টেন্টের এই বিষয়টা বললাম। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্টের আর একটা বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি টাইমিং। ঠিক আছে, টাইমিং জিনিসটা অনেক সময় দেখবেন আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো, ধরুন আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা পোস্ট করছেন, হ্যাঁ পোস্টটা ভুলে প্রথম 15 মিনিট আপনি কি করবেন, অনলি মি করে রাখছেন, এরপর আপনি ফ্রেন্ডস করে দেন বা ফ্রেন্ডস করে দেন, তখন আপনি দেখবেন ওই পোস্টটা খুব একটা রিচ পাবে না। আমার কথা বুঝতে পারছেন? কারণ প্রথম 15 থেকে 20 মিনিট এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময়ের মধ্যে ফেসবুক আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছেন, যারা অ্যাক্টিভ আছেন, ফ্রেন্ড লিস্টে যারা, ধরুন আমার ফ্রেন্ড লিস্টে মানুষ আছে 5000, আমার ফ্রেন্ড লিস্টে মানুষ আছে 5000, এই 5000-এর মধ্যে এখন ধরুন অ্যাক্টিভ আছে 1000। বুঝতে পারছেন? আমার 5000 ফ্রেন্ডের মধ্যে অ্যাক্টিভ আছে কত? এখন অ্যাক্টিভ আছে কত? যখন আমি পোস্ট করছিলাম তখন অ্যাক্টিভ ছিল কত? কথা বলি না, 1000। এই 1000 ফ্রেন্ডের 28% এর কাছে
28% এর কাছে ফেসবুক আপনার পোস্টটাকে শো করাবে। 28% এর কাছে, ভালোভাবে মনে রাখবেন 28%। তাহলে 1000 28%, 280 হয়। 280 জনের কাছে ফেসবুক এটা শো করাবে প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে। ফেসবুক এই টাইমিংটা কখনো বলে না। এটা বড় বড় যারা মার্কেটার আছে তারা গবেষণা করে বিভিন্ন ব্লগে পোস্ট করেছেন, সেখান থেকে তথ্যটা আমি বলছি আপনাদেরকে। 28% অডিয়েন্সের কাছে ফেসবুক এটা দেখাবে, এবং এই 28% অডিয়েন্স কি পরিমাণ রিঅ্যাকশন করবে তার উপর ভিত্তি করে পরবর্তী ফেসবুক আরো বেশি অডিয়েন্সকে দেখাবে। আপনি দেখবেন মানুষ কিন্তু আপনি সেম, আপনি একটা পোস্ট ধরুন আপনি আপনার 2 দিনে 2টা ছবি পোস্ট করছেন, 2টা ছবিতে কি সেম লাইক পান, একটু কম বেশি হয়। এখন সময় দুপুর 12টা। যেটা প্রশ্ন করছে আনসার করি, আপনি বাইরে চলে যাবেন না। হ্যাঁ, এটা কি কম বেশি হয় কিনা, নাকি সেম লাইক? অনেক সময় এমন হয় কিনা যে একটাতে পাইছেন 50টা, একটাতে পাইছেন 100টা, অর্ধেক ডিফারেন্ট হয় কিনা? এটার মেইন কারণটা হচ্ছে আপনার টাইমিং। আপনি যে টাইমে পোস্ট করেছেন হয়তো বা তখন আপনার ফ্রেন্ডের মধ্যে অ্যাক্টিভ ইউজার কম ছিল। একাতে অ্যাক্টিভ ইউজার কম ছিল, তার উপর আবার কতজনকে দেখাবে ফেসবুক? 28%কে। 28%কে যারা অ্যাক্টিভ অডিয়েন্স তাদের মধ্যে। এখন ধরুন আপনার দিনের বেলা এখন আপনার 5000 বন্ধুর মধ্যে আনুমানিক 1.5 থেকে 2000 ফ্রেন্ড এখন অ্যাক্টিভ থাকবে না? এখন রাতের 12টা বাজে চিন্তা করেন, রাতের 12টা বাজে কতজন থাকতে পারে? সর্বোচ্চ 500 জন থেকে 3000, 500 জন ফর এক্সাম্পল। আপনারা রাতে 2টা বাজে চিন্তা করেন 250, আপনারা রাতে 4টা বাজে চিন্তা করেন তখন দেখবেন 100। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে তারা কখন আসলে ঘুমায়, তাদের কখন বেশি অ্যাক্টিভ থাকে, এটা আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন। আপনার ফ্রেন্ড লিস্টে যদি সব ফরেনার থাকে তখন দেখবেন আপনি যখন ঘুমাচ্ছেন তখন তারা ফেসবুক ইউজ করতেছে। আর আপনার ফ্রেন্ড লিস্টে যদি সব বাংলাদেশি হয় তখন দেখবেন আমরা যখন ঘুমাই তখন সেও ঘুমাই, ব্যতিক্রম কয়েকজন ব্যক্তি থাকতে পারে। আমরা যখন কাজ করি তখন সেও কাজ করে, ব্যতিক্রম কয়েকজন ব্যক্তি থাকতেই পারে, এটা আমি আগে বলে নিলাম। বুঝতে পেরেছেন? এই জন্য মাথায় রাখতে হবে টাইমিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেই টাইমিং এর উপর ভিত্তি করে আমার কতজন বন্ধু অ্যাক্টিভ আছে তাদের 28%কে ফেসবুক এই পোস্টটা দেখাবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। আমি জাস্ট পোস্ট নিয়ে আলোচনা করেছি। আমি যদি এরকম চাই যে আমার 5 জন ফ্রেন্ড এটা দেখবে আর বাকিটা দেখবে না এই পোস্টটা, এরকম এটা কোনো সুযোগ নাই। এটা কোনো সুযোগ আছে কিনা যে 5 জন দেখবে বা 10 জন? না সুযোগ নেই। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে স্যার অ্যাক্টিভ ফ্রেন্ডের উপরে 28%? হ্যাঁ। ওকে স্যার। আরেকটা বিষয় একটু বলে নিই, আপনি যেটা বলছেন 5 জন ফ্রেন্ডস আর অন্য কেউ দেখবে না, এটা সম্ভব না। কিন্তু ওই 5 জন, যে 5 জনকে আপনি দেখাতে যাচ্ছেন ওই 5 জন দেখবেই দেখবে, এটা আপনি করতে পারবেন। হ্যাশট্যাগ আমরা ট্যাগ করি না, ওভার ট্যাগ করবেন, সে ট্যাগ অ্যাকসেপ্ট করুক আর না করুক সে কিন্তু দেখতে পাবে এটা। আমি ইন্টারপ্ট করতে যাচ্ছিলাম। জি ভাই 5 জনের দেখারও ব্যবস্থা আছে, ক্লোজ ফ্রেন্ডে গিয়ে ওটা সিলেক্ট করে দিলেই হয় যে কাদের আমি দেখাতে চাচ্ছি। একটা মিনিট আমি চেক করে দেখি। হ্যাঁ, ও স্পেসিফিক ফ্রেন্ড না, ক্লোজ ফ্রেন্ড না, স্পেসিফিক ফ্রেন্ড। আচ্ছা হ্যাঁ, আমি অপশনগুলো আগে চেক করি। ঠিক আছে, এখান থেকে দেখানো যাবে। স্পেসিফিক ফ্রেন্ড দিতে হবে, নট ক্লোজ ফ্রেন্ড। স্পেসিফিক ফ্রেন্ড দিয়ে আমি কাকে কাকে দেখাতে যাচ্ছি, যেমন আমার একজন বড় ভাই আছে। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড এখনো আছে, ক্লোজ ফ্রেন্ড এখনো আছে, কাস্টম লিস্ট করে দিতে হবে এটা। ক্লোজ ফ্রেন্ড এখনো আছে, দেখলাম যে না এটা স্পেসিফিক, সরি কাস্টম না, স্পেসিফিক ফ্রেন্ড, এটা দেখানো যাবে। ধরুন আমার এখান থেকে পেজে করা যাবে এমন? পেজে তো আমি অপশনটা দেখিনি আপু, একটু দেখতে হবে, আমার মনে হয় না পেজে করা যাবে। ওটা কেউ আপনাকে ট্যাগ করছে কেউ, হয়তোবা আর সেকেন্ড হয়তোবা উনি যে ছবিটা পোস্ট করেছেন ওই ছবিতে আপনি আছেন, হয়তোবা উনি যে পোস্ট করেছেন সেই ছবির কমেন্টের মধ্যে কেউ আপনাকে মেনশন করেছে। এরকম অনেকগুলো কারণে নোটিফিকেশন আসতে পারে। শুনেন, আপনি নিশ্চয়ই তাকে ফলো করছেন, আপনি যখন কোন একটা ব্যক্তির পোস্টে লাইক ট্যাগ বেশি দিবেন, তাকে যখন একটু ফলো টলো করবেন, তখন ফেসবুক এটা বুঝতে পারে ভাই, তখন আপনাকে জানাবে যে অমুকে কিছু একটা দিছে, আপনি
এখানে মিস করতেছেন। বুঝতে পেরেছেন আমার কথা? তাই না? ওই ব্যক্তিদের নোটিফিকেশনে আছে যাদেরকে আপনি পছন্দ করেন, কি সবারটা চলে আসে? আজকে এতটুকুই ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আমি জানি না কতটুকু ইনফরমেশন দিলাম, তবে এখান থেকে আমার কাছে মনে হয় যে অনেকগুলো ইনফরমেশন আপনাদের জন্য নতুন ছিল, সেটা আপনাদের কাজে আসবে। বিদায় নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি সরি বলে নিচ্ছি আগে। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।